গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মোহাম্মদ সাইফের উপন্যাস ডিয়ার লাইফ। পড়ছি এর পঞ্চম পর্ব। আমি মোহাম্মদ সাইফ। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে আমার একটি নতুন উপন্যাস। উপন্যাসটির নাম এই লাশ তার খুনিকে ভালোবাসে। আমার এই উপন্যাসটি সহ আমার সকল উপন্যাস পাওয়া যাচ্ছে শিকড় প্রকাশনের স্টলে। শিকড় প্রকাশনের স্টল নাম্বার 641 থেকে 645। এই লাশ তার খুনিকে ভালোবাসে মূলত একটি প্রেমের উপন্যাস, তবে এখানে আছে দ্রোহ, আছে নিয়তি। ট্র্যাজিক এই উপন্যাসটি আপনাদের ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। আজ নরসিংদের বাসায় যেতে হবে। ওর বাবা মার সাথে পরিচয় করিয়ে দেবে আমাকে। ছবিটা হাতে নিয়ে বের হলাম হোটেল থেকে। ৫ তলা এক বিল্ডিংয়ের ৩ তলায় নরসিংরা থাকে। নরসিংয়ের বাবা সচিবালয়ের মধ্যম শ্রেণীর একজন কর্মকর্তা। আর ২ বছর পরে অবসর নেবেন তিনি। মা হাউসওয়াইফ। সিঁড়ি দিয়ে ৩ তলায় উঠে বাম হাতের ফ্ল্যাটটাই ওদের। নরসিংদের দরজার সামনে এসেই বুঝলাম এ বাসায় কোনো বারান্দা নেই। ছোটখাটো একটা ক্যাকটাসের ফার্ম দরজার সামনে। ২ লাইনে বসানো প্রায় ১০-১২টা ক্যাকটাসের টব। বারান্দা থাকলে টবগুলো সেখানেই রাখা হতো। ওদের দরজার রং আর খসে পড়া কলিং বেল বলে দিচ্ছে নরসিংয়ের বাবা একজন সৎ মানুষ। কয়েকবার দরজায় টোকা দেবার পর পায়ের শব্দ পেলাম ঘরের ভিতর। দরজাটা খুলে যেতেই আমার দৃষ্টির এক অর্ধেক পড়ল নরসিংয়ের উপর, আর বাকি অর্ধেক পড়ল কাবা শরীফের ছবির উপর। দরজাটার উল্টো দিকের দেয়ালে ৩ ফুট বাই ২ ফুটের বিশাল ছবিটা ঝুলছে ঠিক নরসিংয়ের মাথার ওপর। এত দেরি করলেন কেন? তোমাকে সাজাতে সাজাতে দেরি হয়ে গেল। লাজুক একটা হাসি দিয়ে নরসিং বলল, মানে কি? শুকনো ছালটা ওর হাতে দিলাম উল্টো করে। এটা কি? শুকনো গাছের ছাল? ভালো করে দেখো। ছালটা উল্টাতেই ফিক করে একটা হাসি বেরিয়ে এলো ওর মুখ থেকে। আপনি এত ভালো ছবি আঁকেন? এটা ছবি না, কবিতা। ছবি দিয়েও কি গল্প, কবিতা এসব আঁকা যায়? শুধু গল্প কবিতা না, প্রবন্ধ, সমালোচনা এসবও আঁকা যায়। এখন ঘরে ঢুকতে বলো। আল্লাহ, আসেন আসেন। দরজা দিয়ে ঢুকেই একটা ডাইনিং টেবিল, তার পাশে বসার ঘর। ডাইনিং টেবিলের অন্য পাশে রান্নাঘর। ২ বেডরুমের এই ফ্ল্যাটে ওরা প্রায় ২০ বছর। দেয়ালের কিছু কিছু জায়গা থেকে ঝরে পড়ছে প্লাস্টার। অনেকটা ইউক্যালিপটাস গাছের মতো। তবে খুব গোছানো বাড়ি। বসার চেয়ার, টেবিল, সোফা, পর্দা, দেয়ালের ছবি সব ঠিক জায়গায়। টাকার বদলে মমতা দিয়ে সাজিয়েছে ওরা বাড়িটা। নরসিংয়ের মা ছিলেন রান্নাঘরে। আমার গলা শুনে উনি বেরিয়ে এলেন। তুমি চন্দন? কেমন আছো বাবা? ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে আমার সব কথাই উনি জানেন। নরসিং যে আমাকে খুব পছন্দ করে সেটাও উনি জানেন। আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আমাকে পরীক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু ওনার চেহারাটা এমন যে উনি শতভাগী মা। ওনার চোখের দৃষ্টিও পরীক্ষা করতে পারে না কিছুই, শুধুই জানে গ্রহণ করতে। খালাম্মা, আপনার নাম কি মমতা? উনি হেসে ফেললেন আমার কথায়। কেন চন্দন, তোমার কেন মনে হলো আমার নাম মমতা? অন্য কোনো নামে আপনাকে মানায় না। নরসিং ওর মার গলা জড়িয়ে ধরল। মার কাঁধে মুখ রেখে বলল, আমার মার নাম আরও উপযুক্ত। মার নাম পরী। তোমার বাবা কোথায় নরসিং? আমাকে উত্তর দিলেন ওর মা। রিঙ্কির বাবা কাল হঠাৎ করেই দেশের বাড়িতে গেছেন, আবার কালই চলে আসবেন। আমাদের বসার ঘরে বসতে বলে উনি গেলেন রান্নাঘরে। গাছের ছালে আঁকা ছবিটা বারবার দেখছে নরসিং। ছবিটা খুব সুন্দর হয়েছে ওর। আচ্ছা, ছবিটা কি দেয়ালে ঝোলাবো নাকি রেখে দেব টেবিলের উপর? তোমার যা ইচ্ছা। নরসিং ছবিটা নিয়ে চলে গেল ওর ঘরে। যেতে যেতে আমার দিকে ঘাড় বাঁকিয়ে বলল, আমি জানি আমি এত সুন্দর না। নরসিংদের বসার ঘরটা দেখে একটা পরিষ্কার ধারণা পাচ্ছি এই পরিবার সম্পর্কে। টিভি সেটের পাশেই দাঁড়িয়ে আছে একটা বুকশেলফ। বুকশেলফের তাকে তাকে সাজানো এই পরিবারের সদস্যদের রুচির সনদপত্র। উপরের তাকে সব নরসিংয়ের বই। বইয়ের উপরে বেশ কয়েকটা গানের সিডি। শেক্সপিয়র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ, সাগর সেন থেকে সমুদ্রগুপ্ত, সবাই মিলেমিশে আছেন সেখানে। দ্বিতীয় তাকের বইগুলো ওর বাবার, যেমন চরিত্র গঠনের সহজ উপায়, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ, ডায়াবেটিস কি, ইত্যাদি ইত্যাদি। তৃতীয় তাকে মাত্র একটা বই, বাকি সব ম্যাগাজিন আর খবরের কাগজ। বইটার নাম গরুর মাংস রান্নার ১০১ প্রণালী। ১০১ নম্বর প্রণালী হল গরুর পায়ের হাড়ের স্যুপ। প্রণালীটা পড়া শেষ হবার আগেই ঘরে ঢুকল নরসিং। কফি খাবেন? না, গরুর পায়ের স্যুপ খাব। কি খাবেন? কিছু না। কফি কে বানাবে, তুমি?
হ্যাঁ, না, এখন কফি খেতে ইচ্ছা করছে না। আপনাকে খেতেই হবে। কথাটা বলেই নওশীন গেল রান্নাঘরের দিকে। প্রথমবার নওশীনের বানানো কফিটার কথা মনে হলে এখনো গলায় কাঁটা দেয়। একটু পরেই এক ট্রে খাবার নিয়ে ঘরে ঢুকল নওশীন। কফিও আছে সেখানে। আমি সবশেষে বাধ্য হলাম কফিটা নিতে। আল্লাহর নাম নিয়ে একটা চুমুক দিলাম কফিতে। চোখ দুটো আগে থেকেই বন্ধ ছিল। এ কি, এত সুন্দর কফি? আরও একটা চুমুক দিলাম। সত্যি সুন্দর। নওশীন আমার প্রতিটি মুভমেন্ট খেয়াল করছিল। কফিটা সত্যি তুমি বানিয়েছ? নওশীন উত্তর দিল, সেদিন ইচ্ছা করে বিশ্রী কফি বানিয়েছিলাম। কেন? কারণ আমার সবকিছুই তখন আপনার ভালো লাগছিল। আপনি আমার মোহে আটকে ছিলেন। আপনার মোহ ভাঙাতে ওই বিশ্রী কফিটা বানিয়েছিলাম। আর আপনি পুরো কফি শেষ করেছিলেন। কথাটা বলে হাসতে শুরু করল নওশীন। হাসতে হাসতে অর্ধেক শুয়ে পড়ল সোফায়। একটা হাত দিয়ে মুখ ঢেকে হাসছে নওশীন। আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে ওর হাসির ধারা। ঠিক যেন প্রচণ্ড তাপে গলে যাওয়া লোহার টকটকে লাল তরল আগুন। আমি সোফা থেকে উঠে ওর হাতটা সরিয়ে দিলাম মুখ থেকে। হাসি থামিয়ে অবাক হয়ে নওশীন তাকিয়ে আছে আমার দিকে। কি হয়েছে? হাসি ঢেকে রেখেছিলে কেন? এক অধ্যায় কথা নিয়ে আমার দিকে তাকালো নওশীন। ওর চোখে চোখ রেখে বললাম, আমার মোহ আরও বেড়েছে। এরপর দুজন চোখে চোখ রেখে অনেকক্ষণ কথা ছোড়াছুড়ি করলাম। একসময় লজ্জার ভারে ও চোখ নামিয়ে নিলে খেলাটা ভেঙে গেল। ওকে আরও লজ্জার হাত থেকে বাঁচাতে টিভি অন করলাম। চাপা গলায় ন্যাকা ন্যাকা সুরে গান করছেন এক মহিলা। বিটিভির টিপিক্যাল আধুনিক গান। আধুনিকতার একটা ফোঁটা নেই সেখানে। মহিলাটি ভোঁতা ছুরি দিয়ে খুন করছেন সঙ্গীতশিল্পীকে। গানের 12টা বাজাতে এটা তার 13তম প্রচেষ্টা বলে মনে হচ্ছে। আমার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে টিভি বন্ধ করল নওশীন। আজ শুধু আপনার কথা শুনব। কি কথা? চন্দন, রাশেদ ভাই, রঞ্জুদা আর বিনার কথা। আমি আবার শুরু করলাম। চাকরি শুরু করেছে রঞ্জুদা। ভোর 4টায় বাড়ি ফেরে সে। আমি আর রাশেদ ভাই বাড়ি থেকে বের হই সকাল 9টায়। আমাকে স্কুলে দিয়ে রাশেদ ভাই যায় কলেজে। বিনা আর রঞ্জুদা ঘুম থেকে উঠে দুপুরবেলা। আমি আর রাশেদ ভাই বাড়ি ফিরলে মিলে যায় রঞ্জুদা। কোনোদিন রঞ্জুদা রান্না করে, আর কোনোদিন আমি আর রাশেদ ভাই রান্না করি। এভাবেই চলল প্রায় 1 বছর। আমি তখন ক্লাস 6-এ উঠব, হাই স্কুলে যাব। হঠাৎ একদিন একটা লোক এলো আমাদের বাড়ি। লম্বা দাড়ি, গায়ে লম্বা সাদা জামা, গলায় ক্রসবিদ্ধ যিশুর লকেট। রঞ্জুদার মাথায় হাত রেখে তিনি বললেন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তুমি নিশ্চয়ই রঞ্জু? জি। তোমার বাবা আমাকে চিনতেন। খুব ভালো মানুষ ছিলেন তোমাদের বাবা। ঈশ্বর ওনাকে স্বর্গবাসী করুন। আমার নাম পিটার ফ্রেডরিক। সবাই আমাকে ফাদার ফ্রেডরিক বলে। আমি সেনহাটি খ্রিস্টান স্কুলের হেডমাস্টার। এসএসসি পরীক্ষায় আমাদের স্কুলের রেজাল্ট দৌলতপুর হাই স্কুলের চেয়েও ভালো। চন্দন খুব ভালো ছাত্র, সুন্দর ছবিও আঁকে। তোমাদের যদি আপত্তি না থাকে, আমরা চন্দনকে আমাদের স্কুলে নিতে চাই। কিন্তু ওখানে নাকি সবাইকে খ্রিস্টান বানিয়ে ফেলা হয়। রাশেদ ভাই বলল, তোমরা ভুল জানো। হ্যাঁ, আমাদের স্কুলে অনেক খ্রিস্টান ছেলেমেয়ে পড়ে, তবে আমরা অন্য ধর্মের গরিব মেধাবী বাচ্চাদেরকেও পড়াই। ভালো রেজাল্ট করলে আমরা স্কলারশিপও দিই। আমাদের স্কুলে গেলেই খ্রিস্টান হয়ে যাবে এ কথা ঠিক না। শান্ত পবিত্র চেহারা ফাদার ফ্রেডরিকের। পৃথিবীর সব দুঃখ কষ্ট শুষে নিতে পারেন তিনি। আমি ভর্তি হলাম ক্যাথলিক স্কুলে। সেনহাটি আমাদের পাশের গ্রাম। রূপসার পাশ দিয়ে রেল লাইন ধরে স্কুলে যেতাম আমি। প্রথম 1 বছর প্রায় প্রতিদিন আমাকে বাড়ি পৌঁছে দিতেন ফাদার। স্কুল শেষে রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতাম আমি আর ফাদার। স্কুল থেকে ফেরার সময় একটা লাঠি থাকত আমার হাতে। লাঠি দিয়ে রেল রাস্তার পাশে গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে হাঁটতাম আমি। ফাদার ফ্রেডরিক আমাকে গল্পের মতো করে দর্শন শেখাতেন। বলতেন, সহস্র কোটি ভ্রূণের মধ্যে থেকে একটি মাত্র ভ্রূণ জন্ম দেয় একটা জীবন। বাকি ভ্রূণগুলো নষ্ট হয়ে যায় প্রকৃতির নিয়মে। তাই আমরা যারা এই পৃথিবীতে জন্মেছি তারা অনেক ভাগ্যবান। আমাদের জন্ম অনেকটা লটারি জেতার মতো। যদি আমার জন্মের ভ্রূণটির বদলে অন্য একটি ভ্রূণ জন্ম দিত অন্য একটি জীবন, তবে আমার জায়গায় পৃথিবীতে আসত অন্য কেউ। তাই আমাদের জীবন শুধু উপহার না, একটা সুযোগ। ফাদার ফ্রেডরিকের সব কথা তখন আমি বুঝতাম না, তবে এতটুকুই বুঝতাম যে মানুষের জীবন, এই পৃথিবী এক আজব বিস্ময়। আমি হাজারো প্রশ্ন করতাম ফাদারকে। পাখিদের বাবা মা আছে কিনা, মাছেরা মরে গেলে কোথায় কবর দেয়,
প্রজাপতির রং ধুয়ে যায় কিনা বৃষ্টির পানিতে, এমন অনেক প্রশ্ন। ফাদার হাসতেন আমার কথা শুনে, বলতেন, আমাদের সব প্রশ্নের উত্তর আছে বাতাসের কাছে। বাতাস ঈশ্বরের প্রশ্বাস। চোখ বন্ধ করে শুনতাম বাতাসের শব্দ। বাতাস তাই শোনাত যা আমি শুনতে চাইতাম। আমি এখনো বিশ্বাস করি বাতাস ঈশ্বরের প্রশ্বাস। আমার প্রায় মনে হয় 2 মাইল লম্বা সে রেললাইনের রাস্তাটাই ছিল আমার আসল স্কুল। ক্লাসরুমের পড়াগুলো আমি শুধু মুখস্থই করতাম, আর রেললাইনের পড়াগুলো আমি অনুভব করতাম। জানো নসীন, ফাদার ফেডরিকের প্রভাব শুধু আমার উপরেই পড়েনি, তার প্রভাব রঞ্জুদা আর রাশেদ ভাইয়ের উপরেও পড়েছিল। সেনহাটি ক্যাথলিক স্কুলের লাইব্রেরিটা ছিল অনেক বড়, বিভিন্ন ধরনের বই ছিল সেখানে। ফাদার সেখান থেকে বই দিতেন আমাদের। বাবার লাইব্রেরির সব বই ছিল প্রবন্ধের, দর্শনের। আমরা বুঝতাম না সেসব বই, কিন্তু ফাদার আমাদের দিতেন গল্প, কিশোর উপন্যাস, কার্টুন, ছড়া, এইসব বই। আমাদের পড়ার নেশাটা তিনিই ধরিয়েছিলেন। ফাদার রঞ্জুতাকে বলতেন, যদি প্রেম করতে চাও তবে যাও স্কুল কলেজে অথবা বিশ্ববিদ্যালয়ে, আর যদি নিজেকে শিক্ষিত করতে চাও তাহলে যাও লাইব্রেরিতে। আর ফুপুর সাথে যোগাযোগ ছিল না আপনাদের? হ্যাঁ ছিল। প্রতি মাসে আমাদের কাছে মানি অর্ডারের টাকা পাঠাতেন ফুপু, আর মানি অর্ডার ফর্মের নিচে থাকত আমাদের জন্য অসংখ্য উপদেশ। তবে ফুপুর পাঠানো টাকা আর রঞ্জুদার বেতনেও আমাদের সংসার চলত না, কারণ বাবা মা মারা যাবার পর রঞ্জুদা একটু কমতে দেয়নি আমাদের স্বাচ্ছন্দ্য। সকালবেলা বিনার দামি সিরিয়াল, সপ্তাহে 2 দিন মাংস, যে কোনো উৎসবে নতুন জামা কাপড়, সব পাচ্ছিলাম আগের মতো। তাই বাবার জমানো টাকাও খরচ হচ্ছিল একটু একটু করে। রঞ্জুদা আর রাশেদ ভাইয়ের মধ্যে প্রায় ঝগড়া হতো এ নিয়ে। রাশেদ ভাই ভীষণ প্র্যাকটিক্যাল। সে কষ্ট করে চলবে, তবুও বাবার টাকায় হাত দেবে না। টিউশনিও করতে চাইত রাশেদ ভাই, কিন্তু রঞ্জুদা রাজি না। বলতো, টিউশনি করলে তোর পড়ালেখার ক্ষতি হবে, আর আমার অবাধ্য হয়ে যদি টিউশনি করিস তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমরা ভয় পেতাম রঞ্জুদার কথায়, তার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব। আর রানু আপা তখন কোথায়, জানতে চাইল নসীন। রানু আপা ভর্তি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রানু আপা একমাত্র সন্তান, তাই রানু আপার সাথে মাজেদ চাচারাও ঢাকায় চলে গেল। বিক্রি করে দিল ওষুধের দোকান। রানু আপা খুব চেষ্টা করত রঞ্জুদার সাথে যোগাযোগ করতে, কিন্তু রঞ্জুদা নিজেকে গুটিয়ে নিয়েছিল সবার কাছ থেকে। এদিকে ফাদার ফেডরিক আমাদের বাড়ি আসতেন বলে সবাই বলাবলি শুরু করল আমরা খ্রিস্টান হয়ে গেছি। গ্রামের মানুষ জমিতে সার ছড়ানোর পাশাপাশি আমাদের নামে ছড়াতে লাগল নানান কুৎসা। আমরা পেতে শুরু করলাম সমাজের উপেক্ষা। আস্তে আস্তে একদম একা হয়ে পড়লাম আমরা। শিশু কিশোর 4 ভাই বোন পারলাম না সমাজের ভুল ভাঙাতে। মানুষের তৈরি ধর্মের কালো ছায়ায় ঢাকা পড়লাম আমরা। তখন আমাদের হারানোর কিছুই ছিল না, এমনকি যা আমাদের ছিল না তাও আমরা আগাম হারিয়েছিলাম। তাই জগতের যে কোনো কষ্টকেই অনেক কষ্ট করতে হতো আমাদের কষ্ট দিতে। মাসে একদিন ছুটি পেত রঞ্জুদা, সেটাই ছিল আমাদের জীবনের একমাত্র খুশির ঘটনা। সারা মাস অপেক্ষায় থাকতাম সেদিনটার। সেদিন অনেক সকালে ঘুম থেকে উঠতাম আমরা সবাই। সারাদিন লেগে থাকতাম রঞ্জুদার গায়ে গাছের বাকলের মতো। ধরে রাখতে চাইতাম দিনের প্রতিটি মুহূর্ত। আমরা 4 জন কখনো ঘুড়ি ওড়াতাম, কখনো পুকুরে মাছ ধরতাম, কখনো কদম গাছের নিচে বাবা মার কবরের পাশে বসে থাকতাম। কয়েকবার সিনেমাও দেখতে গিয়েছি। তবে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগত বিকেলবেলার রূপসার পাশ দিয়ে হাঁটতে। বিনাকে কাঁধে নিয়ে রঞ্জুদা হাঁটত আগে আগে, আর আমি ও রাশেদ ভাই ওদের পিছনে। রঞ্জুদা এমনভাবে হাসত, গল্প করত বিনার সাথে, যেন বিনা পৃথিবীর সবচেয়ে দামি ট্রফি, এবং রঞ্জুদা সেই ট্রফিটাকে দেখিয়ে বেড়াচ্ছে সবাইকে। রঞ্জুদার বিনার সম্পর্কটা ঠিক ভাই বোনের মতো ছিল না। মনে হতো রঞ্জুদা বিনার বাবা। বিনার রাতের বেলা প্রস্রাবে ভিজে যাওয়া কাপড় বদলানো, সারা রাত ওকে খেয়াল রাখা, সব সময় বিনার প্রিয় খাবার রান্না করা, সব রঞ্জুদা করত হাসতে হাসতে। পৃথিবীতে 2টি সত্তার এমন বন্ধন আমি আমার জীবনে আর দেখিনি। নসীনের মন ভারী হয়ে উঠেছে আমার গল্প শুনতে শুনতে। নসীন, তোমার মনটা খারাপ করে দিলাম। থাক, আর বলবো না। ও বসেছিল আমার উল্টো দিকের সোফায়। সেখান থেকে উঠে আমার পাশে এসে বসল নসীন। আমার একটা হাত ধরে বলল, প্লিজ থামবেন না, আমার আরও শুনতে ইচ্ছা করছে। এইভাবে চলল আরও 1 বছর। আর কয়েক মাস পর রাশেদ ভাইয়ের এসএসসি পরীক্ষা। একদিন সন্ধ্যাবেলা মুখ কালো করে বাড়ি ফিরল রঞ্জুদা।
সন্ধ্যাবেলা রঞ্জুদাকে বাড়ি দেখে রাশেদ ভাই ছুটে গেল তার কাছে। রঞ্জুদা, তোমার কি শরীর খারাপ? না। তাহলে তুমি এখন বাড়ি এলে কেন? আমার চাকরি চলে গেছে রাশেদ। রঞ্জুদা খুব শক্ত মানুষ, কোনোদিন তাকে ভেঙে পড়তে দেখিনি, কিন্তু সেদিন সিঁড়িতে বসে থাকা রঞ্জুদাকে মনে হচ্ছিল এক অন্য মানুষ। রাশেদ ভাই রঞ্জুদার গায়ে হাত দিতে কেমন জানি কেঁপে উঠল রঞ্জুদা। চাঁদের নরম আলোয় ভালো করে দেখা যাচ্ছিল না রঞ্জুদার মুখ। একটু পর আরও বেড়ে গেল তার শরীরের কাঁপুনি। প্রথম কাঁদতে দেখলাম রঞ্জুদাকে। কোনো বিলাপ নাই তার কান্নায়, আছে শুধু আক্ষেপ। রঞ্জুদার কান্না যেন এক বীরের আর্তনাদ। যুদ্ধ শেষ হবার আগে খসে পড়েছে তার হাতের তলোয়ার। রঞ্জুদাকে সান্ত্বনা দেবার কোনো ভাষাই আমাদের জানা ছিল না। আমরা শুধু জড়িয়ে ধরলাম তাকে। এক ভয়ঙ্কর নীরবতা ভর করল আমাদের ওপর। মেঘের আড়াল থেকে কিছুতেই চাঁদটা বের হতে পারছিল না সেদিন। আমাদের অসহায় আলিঙ্গনকে ক্র্যাচ হিসেবে আঁকড়ে ধরল রঞ্জুদা। সেই ক্র্যাচে ভর করে সে আবার কাজ খোঁজা শুরু করল, কিন্তু হাজার চেষ্টা করেও কোনো কাজ জোগাড় করতে পারল না রঞ্জুদা। সত্যি কথা বলতে কি, এর পরের 2 বছর ছিল আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়। রঞ্জুদার কাজ না পাবার প্রধান কারণ, সে দিনে কাজ করতে পারবে না। আমি আর রাশেদ ভাই স্কুল কলেজে গেলে রঞ্জুদা বিনাকে দেখে। এদিকে বাবার জমানো টাকাও প্রায় শেষ। রাশেদ ভাই সবসময় বলছে, তুমি যতদিন কোনো কাজ না পাচ্ছ আমি কয়েকটা টিউশনি করি। বরাবরের মতো এখনও রঞ্জুদার উত্তর, না, আমি কয়েকদিনের মধ্যেই কাজ পেয়ে যাব। টিউশনি করলে তোর পড়ালেখার ক্ষতি হবে। রাশেদ ভাইয়ের সব যুক্তিকে রঞ্জুদা উড়িয়ে দেয় ওই একই কথায়। দেখতে দেখতে রাশেদ ভাইয়ের পরীক্ষার ফর্ম ফিল আপের সময় এসে গেল। একসাথে অনেকগুলো টাকা লাগবে। রাশেদ ভাই বলল ফুপুর কাছে টাকাটা চাইতে। রঞ্জুদা রাজি হল না। অবশেষে রঞ্জুদা ঠিক করল আমাদের কদম গাছটা বিক্রি করা হবে। কথাটা কুড়ালের কোপের মতো এসে পড়ল রাশেদ ভাইয়ের বুকে। চিৎকার করে বলল রঞ্জুদাকে, ওই কদম গাছের নিচে বাবা মা ঘুমায়, ওই গাছ তুমি কাটতে পারবা না। তখন রাত প্রায় 10টা। আমাদের বসার ঘরে আমরা 4 জন। সেদিন বিনা তখনও জেগেছিল। ঘরের ভিতর রাশেদ ভাই আর রঞ্জুদা ঝগড়া করছে অনেকক্ষণ ধরে। ঝগড়ার এক পর্যায়ে রাশেদ ভাই বলল, তুমি যদি ওই গাছ বিক্রি করো আমি তবে পরীক্ষাই দেব না। কথাটা শুনে রক্ত উঠে গেল রঞ্জুদার মাথায়। জোরে একটা থাপ্পড় দিল রাশেদ ভাইয়ের গালে। রাশেদ ভাইয়ের চশমাটা ছিটকে পড়ল আমার পায়ের কাছে। এই প্রথম আগুন দেখতে পেলাম রাশেদ ভাইয়ের চোখে। রঞ্জুদার সমস্ত থাপ্পড়ের জবাব একসাথে দিল সে। প্রচণ্ড একটা চিৎকার দিয়ে ছুটে গেল রঞ্জুদার দিকে। বন্য ষাঁড়ের মতো রঞ্জুদার বুকে কাঁধ বাঁধিয়ে তাকে চেপে ধরল দেয়ালের সাথে। আচমকা ধাক্কায় রঞ্জুদা কোঁকে উঠল ব্যথায়। ওদের চিৎকার চেঁচামেচিতে ভয়ে কাঁপছিল বিনা। গালে আঙুল দিয়ে দাঁড়িয়েছিল দরজার কোণায়। মনে হচ্ছিল এখুনি পড়ে যাবে বিনা। রঞ্জুদা কোনো মতে নিজেকে সামলে নিয়ে জোরে একটা লাথি দিল রাশেদ ভাইয়ের পেটে। রাশেদ ভাই ছিটকে পড়ল অন্য দেয়ালে। দেয়াল ধরে উঠে দাঁড়ানোর আগেই রঞ্জুদা ছুটে এসে ডাইনিংয়ের চেয়ার তুলে জোরে একটা বাড়ি দিল রাশেদ ভাইয়ের মাথায়। কয়েক টুকরা হয়ে গেল চেয়ারটা। মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে রাশেদ ভাইয়ের, আর রঞ্জুদা একটার পর একটা লাথি মারছে তাকে। মেঝেতে শুয়ে কাতরাচ্ছে রাশেদ ভাই। হাত জোর করে বারবার বলছে রাশেদ ভাই, তোমার পায়ে পড়ি, আমাকে আর মেরো না, আমি মরে যাব, চন্দন আমাকে বাঁচা। কিন্তু আমার যে কি হলো, আমি এক পাও নড়তে পারলাম না পিছন থেকে রঞ্জুদাকে জাপটে ধরতে। চোখের পলকে রঞ্জুদা 2 হাতে রাশেদ ভাইকে তুলে ধরল মাথার উপর। চিৎকার করে বলছে, হারামজাদা, তোকে এখন আমি একটা আছাড় দিয়ে মেরে ফেলব। রাশেদ ভাইয়ের মাথা থেকে টপ টপ করে রক্ত পড়ছে রঞ্জুদার শার্টে। রাশেদ ভাই কাঁদছে আর বলছে, মাগো, আমাকে বাঁচাও। হঠাৎ রঞ্জুদার চোখ পড়ল বাবা মার ছবি দুটোর উপর। কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে রাশেদ ভাইকে সোফার উপর ফেলে দিল রঞ্জুদা। এরপর আমার আর বিনার দিকে না তাকিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল রঞ্জুদা। সোফায় নিজের রক্ত দেখে মুহূর্তেই নেতিয়ে পড়ল রাশেদ ভাই। আমি কয়েকবার ধাক্কা দিয়ে ডাকলাম, রাশেদ ভাই, রাশেদ ভাই। রাশেদ ভাই চোখ খুলল না। আমার তখন নিশ্চিত মনে হচ্ছিল রাশেদ ভাই মরে গেছে। আমি বিনাকে নিয়ে এক দৌড়ে গেলাম অমিত দাদার বাড়িতে। দাদা তখন বারান্দায় বসে ভাত খাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে বললাম, দাদা, রাশেদ ভাইকে মেরে ফেলেছে রঞ্জুদা। কি? ভাত ফেলে ওষুধের ব্যাগ নিয়ে দাদা ছুটল আমাদের বাড়ি। বৌদি আমাকে আর বিনাকে নিয়ে দাদার পিছন পিছন এলো। তখনও জ্ঞান ফেরেনি রাশেদ ভাইয়ের। অমিত দাদা ওষুধ আর ব্যান্ডেজ লাগালো রাশেদ ভাইয়ের মাথায়। প্রায় আধা ঘন্টা পর জ্ঞান ফিরল রাশেদ ভাইয়ের। দাদা বলল, ভয়ের কিছু নাই, তবে বিশ্রামে থাকতে হবে কয়েকদিন।
এই পর্যন্ত বলার পর বেশ কিছুক্ষণ চুপ করেছিলাম আমি। আমার হাতটাও আরো জোরে চেপে ধরে আমার কাঁধে মাথা রাখল নসীন। গুমোট এক নিস্তব্ধতা নেমে এসেছে ঘরের ভিতর। আমার কাঁধে টের পাচ্ছিলাম নসীনের ভার। আমার গল্প বলার সমস্ত শ্রমকে নসীন কিনে নিয়েছে নিজেকে সমর্পণ করে। রাশেদ ভাই কি পরীক্ষা দিতে পেরেছিল? হ্যাঁ, পেরেছিল। আমরা আমাদের ঘরের প্রায় সব বিক্রি করেছিলাম রাশেদ ভাইয়ের ফর্ম ফিল আপের টাকা জোগাড় করতে। বাবার জামা, মার শাড়ি, রঞ্জুদার মেডেল, বিনার কিছু খেলনা, ডাইনিং টেবিল সবকিছু। শুধু দুটো খাট ছিল আমাদের বাড়ি। পরদিন স্কুলে যেয়ে চুপচাপ বসেছিলাম। ফাদার জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি সব বললাম ফাদারকে। সেদিন ফাদার এলেন আমাদের বাড়িতে। অনেকক্ষণ কথা বললেন রঞ্জুদার সাথে। বললেন, রঞ্জু, তোমার জীবনে ঘটে যাওয়া সকল দুর্ঘটনায় তোমার কোনো হাত ছিল না। তুমি চাইলেই সেগুলো এড়াতে পারতে না। কিন্তু প্রতিটি ঘটনায় তোমার প্রতিক্রিয়া কি হবে তার উপর তোমার হাত আছে। তুমি পারো তোমাকে নিয়ন্ত্রণ করতে। ভেঙে পড়া খুব সহজ, যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন। জীবন যদি তোমার ওপর পাথর ছোঁড়ে তবুও থামবে না। পাথরের ওপর দাঁড়িয়ে দেখবে সামনের রাস্তাটা। আরও পরিষ্কার লাগবে সেই রাস্তা। মনে রাখবা, না মানে না না, না মানে সন্ধান করো অন্য রাস্তা। ফাদারের কথায় অনেকটা স্বাভাবিক হল রঞ্জুদা। ফাদারের দেওয়া সাহসের ওপর ভর করে আমরা কাটালাম আরও কয়েকটা বছর। ফাদার রঞ্জুদাকে কাজে ব্যস্ত রাখার উপায় বের করলেন। তাকে বললেন, বিনার বয়স এখন প্রায় 5 বছর। ওর স্কুলে যাবার সময় হয়েছে। তুমি বিনাকে নিয়ে আসো আমাদের স্কুলে। আর যতদিন তুমি কোনো চাকরি পাচ্ছ না, আমাদের সাহায্য করো স্কুলের কাজে। রঞ্জুদা রাজি হল ফাদারের কথায়। আমি, বিনা আর রঞ্জুদা একসাথে স্কুলে যাওয়া শুরু করলাম। রঞ্জুদা ফাদারকে সারাদিন স্কুলের কাজে সাহায্য করত। মাঝে মধ্যে কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে রঞ্জুদা ক্লাসও নিত। আমাদের 3 জনকে একসাথে যেতে দেখে হিংসা করত রাশেদ ভাই। মাঝে মাঝে সেও যেত আমাদের সাথে। সামনে রাশেদ ভাইয়ের পরীক্ষা। কলেজে ক্লাসও তেমন একটা হয় না। আমাদের স্কুলের লাইব্রেরিতে পড়ালেখা করত রাশেদ ভাই। স্কুল ছুটি হলে 4 ভাই বোন একসাথে বাড়ি ফিরতাম। ফাদার অনেকটা চেষ্টা করেছিলেন স্কুলে রঞ্জুদাকে একটা চাকরি দিতে, কিন্তু ফান্ড না থাকায় কর্তৃপক্ষকে রাজি করাতে পারেননি তিনি। তবে রঞ্জুদার হয়ে চাকরি খুঁজতে লাগলেন ফাদার। খবরের কাগজে চাকরির বিজ্ঞাপনগুলো এমনভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেন ফাদার, যেন রঞ্জুদার চেয়ে তার বেশি প্রয়োজন একটা চাকরি। একদিন ফাদার চরম উচ্ছ্বাসে রঞ্জুদাকে একটা চাকরির বিজ্ঞাপন দেখালেন। খুলনায় একটা প্রথম শ্রেণীর দৈনিক সংবাদপত্রে একজন রিপোর্টার নেওয়া হবে। কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার দরকার নেই, তবে একটা রচনা প্রতিযোগিতার আয়োজন করছে তারা। যে সবচেয়ে ভালো রচনা লিখবে তাকেই দেওয়া হবে চাকরি। রচনার বিষয় বাংলাদেশের বর্তমান রাজনীতি ও বিশ্ব গণতন্ত্র। রচনা জমা দিতে হবে 2 মাসের মধ্যে। ফাদার রঞ্জুদার পিঠ চাপড়ে বললেন, রঞ্জু, তুমি কেন হতে পারবে না সেই রিপোর্টার? তুমি কেন লিখতে পারবে না সর্বশ্রেষ্ঠ রচনা? যাও রঞ্জু, নিজেকে প্রমাণ করে দেখাও। তুমি না চ্যালেঞ্জ করছিলে? এটাই তোমার চ্যালেঞ্জ। রঞ্জুদা গ্রহণ করলেন চ্যালেঞ্জ। এখন তার সঙ্গী মাত্র 2 জন, বিনা আর বই। বাবার লাইব্রেরিতে রাজনীতির অনেক বই ছিল। রঞ্জুদা সেগুলো তো পড়লই, সাথে সাথে ফাদারের দেওয়া বইও পড়ল। স্কুল শেষে ফাদার রঞ্জুদাকে শেখাতে লাগলেন ক্রিয়েটিভ রাইটিং। চাকরি পাবার আগেই দক্ষ রিপোর্টার হয়ে উঠল সে। একসময় রচনা জমা দিল রঞ্জুদা। কয়েক সপ্তাহ পর স্কুলে এলেন পত্রিকার সম্পাদক। রঞ্জুদা তখন একটা ক্লাস নিচ্ছিল। ফাদার ডেকে পাঠালেন রঞ্জুদাকে। রঞ্জুদাকে দেখে সম্পাদক সাহেব বললেন, তুমি আমার চেয়েও ভালো প্রবন্ধ লিখেছ। তুমি উইনস্টন চার্চিলের দ্য ইনহেরিটেন্ট ভাইস অফ ক্যাপিটালিজম ইজ দ্য আনইকুয়াল শেয়ারিং অফ ব্লেজিং, দ্য ইনহেরিটেন্ট ভার্চু অফ সোশ্যালিজম ইজ দ্য ইকুয়াল শেয়ারিং অফ মেজারিজ কথাটার অনুবাদ করেছ, গণতন্ত্রের অভিশাপ হচ্ছে স্বপ্নের অসম বন্টন, সমাজতন্ত্রের আশীর্বাদ হচ্ছে দুঃস্বপ্নের সমবন্টন। আমার খুব পছন্দ হয়েছে কথাটা। চার্চিলের কণ্ঠটা শোনা যায় তোমার অনুবাদে। রঞ্জুদার কাঁধে হাত রেখে সম্পাদক আরও বললেন, রঞ্জু, দিস ইজ নট দ্য এন্ড, নট ইভেন বিগিনিং অব দ্য এন্ড। রঞ্জুদা শেষ করল বাকি লাইনটা, বলল, দিস ইজ দ্য এন্ড অব দ্য বিগিনিং। লাফিয়ে উঠলেন সম্পাদক সাহেব, তুমি এটাও পড়েছ? রঞ্জু, আই এম ইমপ্রেসড, ভেরি ইমপ্রেসড। তুমি কাল থেকেই শুরু করো। ফাদার রঞ্জুদাকে জড়িয়ে ধরলেন। চোখে পানি চলে এসেছে ফাদারের। ঈশ্বর তোমার মঙ্গল করুন রঞ্জু। ফাদারের ঈশ্বর আর আমাদের আল্লাহ যেন একসাথে তাকালেন আমাদের দিকে, মঙ্গল করলেন আমাদের।
আমাদের জয় করার জন্য খুলে গেল পৃথিবীর সব বন্ধ দরজা। প্রতিটি দরজায় আমাদের জন্য লেখা ওয়েলকাম। রাশেদ ভাই এসএসসির চেয়েও ভালো রেজাল্ট করল এইচএসসিতে। এবার সে 5th স্ট্যান্ড করল। ভর্তি হল বুয়েটে। তার স্বপ্নের সাবজেক্ট আর্কিটেকচারে। বুয়েটের সব পরীক্ষায় প্রথম হতে লাগল রাশেদ ভাই। টিউশনি করেই নিজের খরচ চালায় সে। রঞ্জুদা খুব অল্প সময় রিপোর্টার থেকে হল সাব এডিটর। জাতীয় পত্রিকায় নিয়মিত বের হতে লাগল তার প্রবন্ধ। এইচএসসি পাশ করে স্কলারশিপ নিয়ে আমি চলে গেলাম অস্ট্রেলিয়া। আর বিনা? আমার কাঁধে মাথা রেখেই জিজ্ঞাসা করল নসীন। বিনা? বিনার পা থেকে নূপুর খুলে যাবার পর এত শক্ত করে মা নূপুর বেঁধেছিল বিনার পায়ে, সে নূপুর আর খুলতে পারেনি বিনা। নাচ করে বিনা। খুলনায় একটা নাচের স্কুল আছে ওর। মাঝে মধ্যে টিভিতেও নাচ করে। তবে বিনা এখন বেশিরভাগ সময় থাকে যশোরে। ওর স্বামী যশোর সদর হাসপাতালের ডাক্তার। আর ফুপু? ফুপু মারা গিয়েছে গত বছর। জীবনের শেষ কয়েকটা বছর সে উজিরপুরে কাটিয়েছিল। বন্যা আর পার্থর সাথে খেলতে খেলতে মারা গেল ফুপু। পার্থকে? রঞ্জুদার ছেলে। রাশেদ ভাই কোথায় বিয়ে করেছে? ঢাকায়? রাশেদ ভাই কেন জানি বিয়ে করল না। অল্প বয়সে অধ্যাপক হয়েছিল রাশেদ ভাই। বুয়েটে শিক্ষকতা করেছে অনেক বছর। এখন খুলনা বিশ্ববিদ্যালয়। লেখাপড়া করেই কাটাতে চায় সারা জীবন। রঞ্জুদা এখন কি করেন? রঞ্জুদা এখনও আছে সেই পত্রিকায়। এখন রঞ্জুদা সেই পত্রিকার সম্পাদক ও মালিক। বেশ কয়েকটা বইও বের হয়েছে রঞ্জুদার। নিয়মিত লেখালেখিও করে জাতীয় দৈনিকে। আর আপনি? হাসতে হাসতে নসীন বলল। আর আমি? আমার কাঁধে ভর করেছে এক পরী। সেই পরীকে কাঁধে নিয়ে আমি এখন মোহাম্মদপুর। আমার কথায় নিঃশব্দ হাসি হাসছে নসীন। আরও লম্বা নখের চিমটি দিচ্ছে আমার হাতে। মাথাটা আমার কাঁধে আরও জোরে চেপে ধরেছে ও। রিঙ্কি, একটু এদিকে আয় তো মা। রান্নাঘর থেকে ওর মা ডাকলেন। নসীন উঠে যাবার সময় একটা হাত ধরলাম ওর। কি হলো, থামালেন কেন? তোমাকে সবাই রিঙ্কি বলে ডাকে? হ্যাঁ, আপনাকে তো বলেছি। তুমি রিঙ্কি না। তাহলে আমি কে? তুমি নসীন। তোমার নতুন জন্ম হয়েছে। হাত ছাড়িয়ে ও গেল রান্নাঘরে। এক টেবিল ভর্তি খাবার। আমরা মানুষ মাত্র 3 জন। এত খাবার কে খাবে খালাম্মা? আমাদের পেট। হাসতে হাসতে নসীন বলল। চন্দন, তোমার ভাই বোন ওরা সবাই কোথায় থাকে? কি করে এখন? আমি কিছু বলার আগেই চরম উচ্ছ্বাসে নসীন উত্তর দিল ওর মাকে। মা জানো, রাশেদ ভাই বাংলাদেশের বিখ্যাত আর্কিটেক্ট, প্রফেসর খুলনা বিশ্ববিদ্যালয়ের। রঞ্জুদা একটা দৈনিক পত্রিকার সম্পাদক ও মালিক। অনেক প্রবন্ধের বই তার। টিভিতে নিয়মিত টকশো করে। সেলিব্রিটি বুদ্ধিজীবী। আর বিনা নাচ করে টিভিতে। সবাই চেনে। নাচের কলেজও আছে বিনার। নাচের কলেজ? নাচের কলেজও হয় নাকি? অবাক হয়ে বললেন খালাম্মা। অবশ্যই হয়। তুমি কিভাবে জানবা নাচের কলেজ হয় কিনা? তুমি কি জীবনে কোনোদিন নাচ করেছ? তাধিন তা? আমার ভীষণ হাসি পাচ্ছে নসীনের ল্যাঙ্গুয়েজে আর বডি ল্যাঙ্গুয়েজে। আমার সব কিছু বাড়িয়ে বাড়িয়ে বলছে ও। বাংলাদেশে কতদিন থাকবা চন্দন? 3 মাস। অবশ্য যদি মিস্টার ব্রাউনের জরুরি তলব না আসে। তুমি কি অস্ট্রেলিয়াতে নিজেই রান্না করো? হ্যাঁ খালাম্মা। কি রান্না করেন আপনি? মাংস আর বিরিয়ানি। রোজ মাংস আর বিরিয়ানি খান? না, রোজ মাংস আর বিরিয়ানি একঘেয়ে হয়ে যায় না। একদিন খাই মাংস আর বিরিয়ানি, অন্যদিন খাই বিরিয়ানি আর মাংস। রান্না কার কাছ থেকে শিখেছেন? অর্ধেকটা শিখিয়েছে প্রয়োজন, আর বাকি অর্ধেকটা শিখেছে সিদ্দিকা কবির। খাওয়ার পর অনেকক্ষণ ধরে বসে আছি বসার ঘরে। নসীনের কোনো দেখা নাই। খালামা কিছুক্ষণ আমার সাথে কথা বলে উনিও চলে গেলেন ভিতরে। অনেকক্ষণ পর ঘরে ঢুকল এক পরী। হলুদ শাড়ি, লাল ব্লাউজ আর মাথায় বেলি ফুলের মালা। কেমন লাগছে আমি? আমি তাকিয়ে আছি নসীনের দিকে। বলেন না, কেমন দেখাচ্ছে আমাকে? ইট ইজ দ্য সান শাইনিং অন দ্য রেইন অ্যান্ড রেইন ফলিং অন দ্য সানশাইন। আপনি শুধু ঢং করেন। আমি জানি আমার চেহারা পচা। আমার দিকে একটা প্যাকেট ছুড়ে দিল নসীন। কি এটা? খুলে দেখুন। পাঞ্জাবি? হ্যাঁ, মা আপনাকে দিয়েছে, পরে নিন। জানেন না আজ 1 ফাল্গুন? এবার বুঝলাম কাল আমাকে গাড়িতে বসিয়ে ও কেন গিয়েছিল একটা কাপড়ের দোকানে। নসীনের দেওয়া পাঞ্জাবি পরে হাঁটছে ওর পাশে। পিছনে বিকেলের সূর্য। সামনের রাস্তায় আমাদের ছায়া দুটো পাশাপাশি। পাঞ্জাবি পরা গোল চ্যাপটা আমার ছায়া, আর নসীনের ছায়া স্লিম লম্বা, গলাটা ঠিক মানানসই। বেলির মালাও দেখা যাচ্ছে ছায়ার মাথায়।
খুব হিংসা হচ্ছে নসীনকে। তবে কারণ এটা না যে সব ছেলেরা ঘুরে ঘুরে দেখছে ওকে। কারণ হলো কোনো মেয়ে ভুলেও তাকাচ্ছে না আমার দিকে। গোলাপের পাশে আগাছা হয়ে আমার ছায়াটা হাঁটছে নওশিনের ছায়ার পাশে। কাল আমি চলে যাব খুলনায়। সারাদিন তাই নওশিনের মন খারাপ। ওকে নিয়ে অনেক ঘোরাঘুরি করেছি বসুন্ধরা শপিং সিটিতে। বন্যা, পার্থ, রঞ্জুদা, বিনা, রাশেদ ভাই, ভাবি সবার জন্য অনেক গিফটও কিনেছি। সব নওশিনের পছন্দ। এখন আমরা বসে আছি ফুড কোর্টে। প্রতিটি খাবারের দোকানের কপালে ঝুলছে প্লেট ভর্তি খাবারের ছবি। টিউবলাইটের আলোয় শরীর দেখাচ্ছে খাবারগুলো। জানো নসীন, ফুড কোর্টের এরকম খাবারের ছবি দেখে আমান্দা কি বলে? কি বলে? আমান্দা বলে, এটা হচ্ছে ফুডের পর্নোগ্রাফি। একটু হাসল না নসীন আমার কথায়। আচ্ছা, আমান্দার সাথে আমার কি পার্থক্য? আমান্দা আয়না আর তুমি স্পঞ্জ। মানে? মানে আমান্দাকে আমি যেভাবে বলবো ও সেভাবেই উত্তর দিবে। যেমন আমান্দাকে যদি বলি, তুমি আমার ভালো বন্ধু, তবে তুমি একটা বোকা মেয়ে। ওর সাথে সাথে উত্তর দিবে, কারণ তুমি মূর্খ। আবার ওকে যদি বলি, আমান্দা তুমি আমার প্রিয় সখা, তখন ও অনেক ঢং করে বলবে, ইউ আর সো সুইট। সবকিছুই ফিরিয়ে দেয় আমান্দা, তাই ও আয়না। আর তোমাকে যদি বলি, নসীন তুমি আমার ভালো বন্ধু, তবে একটু বোকা, তাহলে তোমার মনটার সাথে সাথে খারাপ হয়ে যাবে, চোখে পানিও চলে আসতে পারে। আবার তোমাকে যদি বলি, ইউ আর মাই ডার্লিং, তুমি লজ্জায় লাল হয়ে উঠবা। কোনো কিছুই ফিরিয়ে দাও না তুমি, সব শুষে নাও, তাই তুমি স্পঞ্জ। খুলনা থেকে এসে যদি আমাকে না পান, তাহলে কি করবেন? জানি না কি করব, তবে তোমাকে না পেলে তোমার চোখের সুগন্ধ খুশি, জলজলে ত্বকে শরীরের হাসি, গালের ওপর বারবার গড়িয়ে পড়া অবাধ্য চুলের ঝুরি আমার কোনোদিন ভোলা হবে না। আমার আঙুল ছুঁতে ছুঁতে তোমার সরিয়ে নেওয়া হাত, আয়নার সামনে বসে তোমার নিজেকে সাজানোর পক্ষপাত, আসছি বলে বাতাসে খবর পাঠিয়ে আমাকে বসিয়ে রাখা সেই রাত আমি আর মেনে নেব না। তোমার ভেজা চুলের টিপটিপ বৃষ্টিতে কিছু পথ হেঁটে এসে নাকে জমা ঘামের লবণে তোমার ছায়ার মাথায় কাঁপতে থাকা ওড়নার আঁচলে আমি আবার ডোবাবো আমাকে। আমাকে পাশে বসিয়ে তোমার আকাশে চোখ রাখা অনেকগুলো হাসি আমাকে না দেখিয়ে ঝরিয়ে ফেলা, তোমাকে জড়িয়ে থাকা নতুন শাড়ির গন্ধে অন্য কারো শ্বাস নেওয়া আমি কোনোদিন ভালোবাসব না। শুনছিলেন মুহম্মদ সাইফের উপন্যাস ডিয়ার লাইফ। পড়ছিলাম এর ৫ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।